আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। সব ই-কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধন ও নজরদারির আওতায় আনার ঘোষণা। গ্রাহক ঠকানোর দায় সরকারও এড়াতে পারে না মন্তব্য। সমুদ্র অর্থনীতি সহ নানা খাতে বাংলাদেশে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান। লিঙ্গ সমতা নিশ্চিতে নারী নেতাদের নেটওয়ার্ক গঠনে গুরুত্বারোপ। দেশ বিরোধী ষড়যন্ত্রে বিএনপি জামাত লবিস্ট নিয়োগ করেছে বলে সরকারের দাবি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচারের অভিযোগ। দেশে করোনা আক্রান্ত শনাক্তের হার দুদিন ধরে 5%-ও কম। স্থিতিশীল সংক্রমণ পরিস্থিতি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং সঞ্চয়পত্রের মুনাফা কমায় সাধারণ মানুষের অসন্তোষ। কম আয়ের জনগণকে রক্ষায় সিলিং রাখা হয়েছে বললেন অধিদপ্তর প্রধান। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে রাশিয়ায় মহাকাশে চলচ্চিত্র নির্মাণে নির্মাতাদের প্রশিক্ষণের খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। যাচ্ছে পুরো সংবাদে। সব ই-কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ে ডিজিটাল কমার্স বিষয়ে বিশেষ সভা শেষে মন্ত্রী বলেন, ই-কমার্স বন্ধ করা যাবে না, তবে নজরদারির আওতায় নিয়ে আসা হবে। গ্রাহক প্রতারণা সহ এই খাতের সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনাগুলোর দিকে ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেছেন, সরকারও এর দায় এড়াতে পারে না। মোরসালিন বাবলা জানাচ্ছেন। সব ক্ষেত্রেই ডিজিটাল কর্মকাণ্ডের প্রসারের সময়ে, বিশেষ করে করোনাকালে দেশের ডিজিটাল বাণিজ্য বা ই কমার্সের দ্রুত বিকাশ ঘটতে থাকে। এ অবস্থায় উদ্যোক্তা এবং নাগরিকরা এর সুবিধা যেমন পেতে থাকেন, তেমনি কিছু অনিয়ম, দুর্নীতি, প্রতারণার অভিযোগ বড় হয়ে দেখা দেয়। ইভেলের প্রতারণার মাধ্যমে অর্থ লোপাটের তথ্য ফাঁস হওয়ার পর সারা দেশে তোলপাড় শুরু হয়। এর আগে আরও কিছু প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে অর্থ তুলে নিয়ে আত্মসাৎ করে। এমন পরিস্থিতিতে সরকারের করণীয় নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এবং সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। পরে বৈঠকে সিদ্ধান্তগুলো জানান বাণিজ্য সচিব। ব্যবসা বন্ধ করা যাবে না। 10টি বা 15টি খারাপ কোম্পানির জন্য শৃঙ্খলার মধ্যে রাখার জন্য ই কমার্স রেগুলেটরি কর্তৃপক্ষ গঠন করতে হবে। একটি ডিজিটাল কমার্স আইন করতে হবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং এন্টি মানি লন্ডারিং অ্যাক্ট। এই দুইটা আইনের অধীনে যেন ডিজিটাল প্রতারণা হলে বিচার করা যায়, সেই জন্য আইনের সামান্য সংশোধন করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ইভেলির সম্পদ থাকতে বিক্রি করে জনগণের অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। তাদের সাথে কথা বলা দরকার, তারা একটা প্রোগ্রাম, তাদের কাছে আদৌ সম্পদ আছে কিনা সেটা একটা কংক্রিট কিছু দিলে এবং কোনো বিজনেস প্ল্যান থাকলে আমরা সেটা দেখতে পারি সেটা লজিক্যাল কিনা, আসলেই কিছু আছে কিনা। তাহলে অহেতুক তো তার কিছু নাই, আমরা জেল থেকে বের করে দেবো, সে ঘুরে বেড়াবে, আর এটা তো আরও এনকারেজ হবে। ধরে নেওয়া যাক তার 100 কোটি টাকা আছে, সে বের করতে পারছে, তো সেই 100 কোটি টাকার কীভাবে কীভাবে প্ল্যান করতে চাইছে, কিভাবে পে ব্যাক করবে, বা এই সব দেখে তাদের সাথে কথা বলে নিতে হবে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেছেন, সরকারের কোনো বিভাগের অনুমোদন নিয়ে ব্যবসার নামে যখন কেউ প্রতারণা করে, তখন সরকারকেও এর দায় নিতে হয়। মাঝে মাঝে এই জাতীয় প্রতিষ্ঠান তৈরি করে মানুষকে ঠকায়, এটা কিন্তু চলে আসছে। এখন আগে যেভাবে হতো, এখন হয়তো ভিন্ন আঙ্গিকে আসছে। আগে ম্যানুয়ালি করতো, এখন ইলেকট্রিক্যালি করতেছে। এখন ডিজিটাইজড হইতে এখন এগুলো করা হচ্ছে। মানুষ বিশ্বাস করে। এখন কত দিকে নিয়ন্ত্রণ করবে? নিয়ন্ত্রণ করতে হবে, এটা গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে। অফকোর্স গভর্নমেন্টের দায়িত্ব। কারো চটকদার কথায় ভুলে লোভের ফাঁদে না পড়তে গ্রাহকদেরও পরামর্শ দিয়েছেন সরকারের মন্ত্রীরা। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। সমুদ্র অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি, আইটি সহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি উচ্চ পর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, লিঙ্গ সমতা নিশ্চিতে নারী নেতাদের নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি। দুটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর জানাচ্ছেন।
বিশ্ব নেতাদের সবচেয়ে বড় সমাবেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন শুরু হলো নিউ ইয়র্কে। গেল বছর কোভিড মহামারীর কারণে বিশ্ব নেতাদের উপস্থিতি না থাকলেও এবার যোগ দিয়েছেন অনেকেই। যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিন জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনের ফাঁকেই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে নারী নেতাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেতাদের একটি নেটওয়ার্ক গঠনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, এটি লিঙ্গ সমতা নিশ্চিত করতে চালিকা শক্তি হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী বলেন, নারী ক্ষমতায়নে এই নেটওয়ার্ক ভূমিকা রাখার পাশাপাশি যা আমাদের শুধু একক বৈঠকের জন্য একত্রিত করবে না, বরং লিঙ্গ সমতা অর্জনে বাস্তব পদক্ষেপ নিশ্চিত করতে এটি শক্তি হিসেবে কাজ করবে। বিকেলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ী নেতাদের সঙ্গে এই বৈঠকে প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। We invite US investment in other lucrative sector as ICT, renewable energy, shipbuilding, automobile, light engineering, agro-processing, blue economy, tourism, knowledge-based high-tech industry. Bangladesh is ready to offer from its 100 special economic zones, one exclusively for American companies, and also invites US investment in its 28 high-tech parks. এছাড়াও জাতিসংঘ ভবনে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফেন লোভভেন এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবা খালেদ আল হামাদ আল সালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দেশের আলোচিত ই কমার্স কোম্পানি ই ভ্যালির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। ই ভ্যালির গ্রাহক ফরহাদ হোসেনের করা আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন। আদেশের পর আইনজীবী বলেন, ই ভ্যালি অনলাইন শপ থেকে একটি ইলেকট্রনিক্স পণ্য অর্ডার করেন এবং অর্থ পরিশোধ করেন গ্রাহক ফরহাদ হোসেন, কিন্তু শেষ পর্যন্ত পণ্যটি এবং টাকা ফেরত না পেয়ে ই ভ্যালির অবসান চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। শুনানি শেষে ওই আদেশ দেন আদালত, সাথে নোটিশ ইস্যু করেন। এতে বলা হয় কেন ই ভ্যালিকে অবসায়ন করা হবে না। পরবর্তী আদেশের জন্য 30 সেপ্টেম্বর দিন ধার্য করে এ সময়ের মধ্যে ই ভ্যালি লিমিটেড সহ 18 বিবাদীকে জবাব দিতে বলা হয়েছে। কোর্ট একটা রুল জারি করে, একটা নোটিশ ইস্যু করে আমাদের ওয়াইন্ডিং আপ অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে যে কেন ই ভ্যালিকে অবসায়ন করা হবে না, সেই মর্মে রেসপন্ডেন্টদেরকে যারা যারা আছে তাদের, আর একটা ইন্ট্রিম অর্ডার দেয় যে যাতে করে ই ভ্যালি তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি অথবা অন্য কোনোভাবে ট্রান্সফার না করতে পারে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিএনপি জামাত জোট বিদেশি লবিস্ট নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন এনজিওর তথ্যকে দেশের বিরুদ্ধে অপপ্রচার বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। নিউ ইয়র্কের লোট্টে হোটেলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তারা এসব কথা জানান। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওতে সময় ইসলাম জানাচ্ছেন। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রম সম্পর্কে অবহিত করতে নিউ ইয়র্কের লোটে হোটেলে সংবাদ সম্মেলন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2018 সালে দেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। এ নিয়ে মানবাধিকার সংস্থার তথ্য অপপ্রচার বলেও মন্তব্য তার। আমাদের দেশে কিন্তু গত অনেক দিন ধরে কোনো এক্সট্রাজুডিশিয়াল কিলিং এ আমরা খবর পাইনি। 2018 সালের কাহিনী অধিকার বলেছি যে 18 জন, আমরা একজনও এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এগুলো ইন দ্য লাইন অফ ডিউটি লোক মারা গেছে। আমেরিকাতে একই সময়ে আমেরিকার তথ্য, সেখানে পুলিশই 1004 জনকে আপনার উইদাউট ডিউ প্রসেস অফ ল মেরে ফেলছে। আমেরিকার মতো একটু উন্নত দেশ। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপি জামাত। যে বিএনপি জামাতের কিছু অংশ বিদেশে থেকে বাংলাদেশে জনগণের সমর্থন না পাওয়াতে তারা বাইরে এসে বিভিন্ন লবিস্ট নিয়োগ করে এই ধরনের উদ্যোগগুলিকে নিয়ে টেবিল করার চেষ্টা করে, কিন্তু এটা অতীতেও সফল হয়নি, বর্তমানেও হচ্ছে না, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নেই। উইল বি ভেরি সারপ্রাইজ যদি তাদের এই অপচেষ্টা যদি সফল হয়, কিন্তু সফল আমরা হতে দেব না এবং এটার জন্য আমাদের কাছে যথেষ্ট
তথ্য উপাত্ত ডিফেন্স আমাদের কাছে আছে। সংবাদ সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টেকসই উন্নয়নের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসডিজি অগ্রগতি পুরস্কারে ভূষিত করেছে বিশ্ব। অনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, দেশের ইতিহাসে এই অর্জন মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, দেশের মানুষ করোনার অভিঘাত মোকাবেলা করে ভালো আছে বলেই বিএনপি নেতাদের কষ্ট হচ্ছে। বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাওয়ায় বাংলাদেশে প্রধানমন্ত্রীকে এই এসডিজি অগ্রগতি পুরস্কার দিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যের নানা ক্ষেত্রে সফলতা অর্জনের পর টেকসই উন্নয়নের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলার ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের জন্য এই বিশ্ব স্বীকৃতি বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। দেশে করোনা আক্রান্ত শনাক্তের হার দুদিন ধরে 5% নিচে রয়েছে। বুধবার পর্যন্ত 24 ঘন্টায় শনাক্তের হার 4.79%। তবে এ সময় আগের দিনের চেয়ে বেশি 36 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 5% নিচে নেমে আসাকে স্থিতিশীল সংক্রমণ পরিস্থিতি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। মিথিলা নাজনীন জানাচ্ছেন। প্রায় মাসখানেক হলো করোনা পরিস্থিতি অনেকটা স্বস্তিদায়ক। এ সময় শনাক্তের হার এবং মৃত্যু দুটোই কমেছে। বুধবার পর্যন্ত 24 ঘন্টায় 36 জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে 27,313। এদিন আক্রান্ত শনাক্ত হয়েছেন আগের দিনের চেয়ে কম 1,376 জন। শনাক্তের হার 4.79%। এ সময় সুস্থ হয়েছেন 1,427 জন। করোনা আক্রান্ত শনাক্তের হার কমাকে স্বস্তিদায়ক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী মাসের মাঝে দেশে অনেক ভ্যাকসিন আসবে বলেও জানান তারা। এই ভ্যাকসিন ভালো হবে না ওই ভ্যাকসিন ভালো হবে এই আলোচনার মধ্যে না এনে আমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, আর যে ভ্যাকসিনটাই সরকার আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছে দ্রুত গতিতে যত সম্ভব এই ভ্যাকসিনটা আপনারা নেওয়ার চেষ্টা করুন। করোনার পাশাপাশি ডেঙ্গু জ্বর প্রতিরোধেও সচেতন থাকার আহ্বান জানান স্বাস্থ্য সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সঞ্চয়পত্রের মুনাফা কমানোয় অখুশি পেনশনাররা সহ নির্ধারিত আয়ের মানুষ। এই পদক্ষেপ তাদের জীবনযাত্রা কঠিন করে তুলবে বলে অভিযোগ করেন তারা। তবে নতুন সুদ হার নিয়ে উদ্বেগের কিছু দেখছেন না অর্থমন্ত্রী। আর 15 লাখ টাকা পর্যন্ত সিলিং রাখায় প্রান্তিক মানুষ সুরক্ষিত থাকবেন বলছে সঞ্চয় অধিদপ্তর। গরিব মানুষের উপর চাপ পড়ায় ক্ষোভ জানিয়েছেন সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। রিজভী নওয়াজ জানাচ্ছেন। ঢাকার গুলিস্তানে জিপিওর সাবেক সদর দপ্তরের চিত্র। ডাকঘর সঞ্চয় কর্নারে বিভিন্ন বয়সী মানুষের ভিড়। সঞ্চয়পত্রের আয়ের উপর নির্ভরশীল মানুষের আনাগোনা এখানে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সেবা নিচ্ছেন, চোখে মুখে বিরক্তি, অসহায়ত্ব। সবকিছু ছাপিয়ে মানুষগুলোর উদ্বেগ সঞ্চয় স্কিমের পুনর্নির্ধারিত সুদ হার নিয়ে। আমি কি করতে পারি? ব্যাংক যদি আমাকে এইভাবে ব্যবহার করে তাহলে তো আমার কিছু করার নাই। পেনশনভোগী যারা তাদের এই নির্দিষ্ট টাকার উপরে সংসার চালায়, সারা জীবনের সঞ্চয় সেখান থেকে যেটুকু মুনাফা পায় সেটা যদি কমে যায় অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে 15 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের ক্ষেত্রে আগের সুদ বহাল থাকছে। তবে 15 থেকে 30 লাখ পর্যন্ত সুদের হার কিছুটা কম। 30 লাখের বেশি বিনিয়োগকারীদের সুদ হার কমেছে প্রায় 2%। এখনো সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট কম্পেয়ার টু আদার ইনস্ট্রুমেন্টস বেশি। এখন আমরা সবকিছু বিবেচনায় আমরা প্রান্তিক বিনিয়োগকারীদের স্বার্থ দেখেছি এবং সবকিছু বিবেচনায় নিয়ে মিনিমাম থ্রেশহোল্ডটা 15 লাখ টাকা পর্যন্ত আমরা হাত দিই। যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের কোনো অসুবিধা হবে না। যখন আমাদের এটা সার্কুলার হয়েছে, এটা বাস্তবায়নে যাওয়ার পরে এটা বোঝা যাবে যে কতটা মানুষ অসুবিধার মধ্যে পড়বে। 50 লাখ পর্যন্ত বিনিয়োগকারীদের মুনাফার উপর হাত না দেওয়ার পক্ষে সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। আমানতে সুদের হার শতকরা 2 ভাগ, 2.5 ভাগ, 3 ভাগের বেশি নয়, তাহলে মানুষ যাবে কোথায়? কিন্তু সঞ্চয়পত্রটা একটা নিরাপদ, একটা আশ্রয় ভরসার স্থল ছিল। এইটাকে নষ্ট করলে আমি মনে করি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, বিশেষ করে অবসরভোগী তাদের রিজেকের উপর হাত দেওয়া মনে হয় ঠিক হবে না।
বুধবারের আগে কেনা সঞ্চয়পত্রের স্কিমের ক্ষেত্রে অবশ্য মেয়াদ পূর্তি পর্যন্ত সুদের হার আগেরটাই কার্যকর হবে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। 6 দিনের জন্য ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালনের সময় হওয়া 161 ইউপি নির্বাচনে 69% ভোট পড়েছে জানিয়ে ভোটার উপস্থিতি বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচনের পর হঠাৎ ডাকা সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেখানে সহিংসতা হয়েছে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একজন সংসদ সদস্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মাহবুব তালুকদার বলেন, নির্বাচনে সব দলের অংশ না নেওয়া এবং ভোটারদের কেন্দ্রে না আসা গণতন্ত্রের জন্য অশনি সংকেত হলেও এই অবস্থা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর সমঝোতা জরুরি। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের টার্নআউট মোটামুটি ভালো ছিল, শতকরা 69.34%। কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠান ও ইউনিয়ন পরিষদে 43 জন প্রার্থী নির্বাচন না করেই চেয়ারম্যান পদে অভিষিক্ত হওয়া এই নির্বাচনকে ম্লান করে দিয়েছে। বহুদলীয় গণতন্ত্রের জন্য নির্বাচনে বহু দলের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। খুব শিগগিরই আইপিটিভির নিবন্ধন দেওয়া হবে এবং তার আগে নির্দেশিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে আইপিটিভির নিবন্ধন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। বৈঠকে অংশ নেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক, তথ্য সম্প্রচার সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি ও তথ্য অধিদপ্তরের প্রধান এবং অন্যরা। এর আগে সাংবাদিক সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এতে অংশ নেন বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব মোহাম্মদ আব্দুল মজিদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকার রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান খান। আইপিটিভি বাংলাদেশে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। 600 মতো আবেদন পড়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে রেজিস্ট্রেশন দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং অনেকগুলোর বাছাই কাজ সম্পন্ন হয়েছে। এই বিষয়টি যদিও বা আমরা দেখভাল করছি, কিন্তু এই বিষয়টির সাথে অন্যান্য মন্ত্রণালয়গুলো যুক্ত। ঢাকার শাহজাদপুরে এক বহুতল ভবনের ছাদে যৌথ কৃষি আয়োজন করেছেন দুটি পরিবার। ওই ছাদ কৃষি নাগরিক জীবনের সামাজিক শখের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মুক্ত প্রাঙ্গণে সবুজের সঙ্গে মিশে থাকার সুযোগ পেয়েছে নতুন প্রজন্ম। দেখুন শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। একটি বেসরকারি প্রতিষ্ঠানের আবাসন ভবন, 18 তলা বাড়িতে বসবাস করেন সব ফ্ল্যাট মালিকেরা। পৃথক দুইটি ফ্ল্যাটে থাকেন মাহবুবা আক্তার ডেইজি এবং রোকেয়া আক্তার শান্তা। সবকটি পরিবারের পক্ষে তারা রচনা করেছেন ছাদ কৃষি। আমার হাজবেন্ড এখানে সেক্রেটারি, এই যে টাওয়ারের সবগুলাতে এখন অফিস থেকে কোনো রকম অবজেকশন নাই। আর টাওয়ারের মানুষগুলা ভাইয়া অনেক, এই যে প্যান্ডেমিক সময় একদম বের হইতে পারে না, ওরা মাঝে মাঝেই আসে এবং আমাদেরকেই ধন্যবাদ দেয় যে তোমরা এরকম একটা পরিবেশ করার জন্য আইসা একটু বাচ্চাদেরকে নিয়ে। ছাদের সবজি আর ফল ফসলের বিন্যাসটিও তারা করছেন পরিকল্পিতভাবে। বিশুদ্ধ ফলের জন্য তারা চর্চা করছেন জৈব কৃষির। প্রতিটা মাটি একবার ইউজ করার পর স্যার সেই মাটিটাকে আবার পুনরায় রিপেয়ার করি। কোরবানির সময় যত গোবর জমাচ্ছি, শুকাচ্ছি এবং কিনেও নিয়ে আসি, 70 টাকা করে একটা বস্তা গোবরের, এনে সেটা শুকাই প্রথমে, তারপর মাটিটার সঙ্গে সেটা রিপেয়ার করে খোল পচাচ্ছি এবং ভেজিটেবল। এটা হচ্ছে ওই যে ডিমের খোসা, আলুর ছোলা আর কলার ছোলা দিয়ে ওটা ড্রাগনের খাবার। এই ছাদ হয়ে উঠেছে নতুন প্রজন্মের জন্য শিক্ষা ও বিনোদনের এক ক্ষেত্র। তুমি আমাকে সফেদা চিনাতে পারবে? সফেদা ফল দেখতে কিরকম? কেউ বলবে না? আচ্ছা, এটা সফেদা, গুড গুড। এই যে সফেদা। হ্যাঁ, আমার ড্রাগন ফল বেশি ভালো লাগে, কারণ ড্রাগন ফল এখানে বেশি উৎপাদিত হয় আর ড্রাগন ফল খেতেও মজা। এই ছাদ কৃষি উদ্যোক্তারা বলছেন, এমন অনুশীলনগুলোই এই নগরের পরিবেশকে বসবাস অনুকূল করে তুলছে। ঢাকা শহরে যে এত বাড়িঘরের ছাদ, মানে অধিকাংশগুলি তো খালি পড়ে আছে। যে ভাইয়া উৎসাহ নিয়ে যে পার্শ্ববর্তী করেছে ফুল বাগানটাতে ভাইয়া ড্রাগন। নগরবাসীদের কম বেশি সবাই ধীরে ধীরে প্রকৃতি গাছগাছালির প্রতি আকৃষ্ট হচ্ছে। গড়ে উঠছে ছাদ কৃষি, আঙিনা কৃষি। সুবাস্তু নজর ভ্যালির ডেইজি এবং শান্তার ছাদ কৃষি তেমনই একটি।
অ্যাপার্টমেন্টে বসবাস করেও সবাইকে উদ্বুদ্ধ করে এই আয়োজনটি করতে সামর্থ্য হয়েছেন। অন্যান্য অ্যাপার্টমেন্টগুলো এইভাবে ছাদ কৃষিতে ভরপুর হয়ে উঠবে, এটাই সবাই চাইছে। ঢাকার সুবাস্ত নজর ভ্যালির ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন বৃহস্পতিবার বেলা ৩:০৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে আই স্পোর্টস। এবারে খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন মিশু চৌধুরী, যাচ্ছি তার কাছে। মিশু। নবনীতা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। আর শুরুতেই থাকছে বিসিবি নির্বাচন আপডেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের জন্য ৬ অক্টোবর চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে ১৭১ জন কাউন্সিলরের খসড়া তালিকা প্রকাশ করেছে বিসিবি। ২৩ সেপ্টেম্বর ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। ২৪ তারিখ মনোনয়নপত্র বিতরণ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারণ করা হয়েছে। ২৮ তারিখ মনোনয়নপত্র বাছাই এবং এদিনই তালিকা প্রকাশ করা হবে। আপিল গ্রহণ ও শুনানি হবে ২৯ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। দুপুর ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। অক্টোবরের ৬ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পরদিন বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হবে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন। আর লাল সবুজদের সাথে তিনি ২ মাস নয়, সাফ পর্যন্ত করবেন বলে জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি। আদিল আহমেদ শানের রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল দলের দায়িত্বে কোনো স্প্যানিশ কোচ। ২০১৬ সালে গঞ্জালো সানচেজের পর এবার বসুন্ধরা ক্লাবের সফলতম কোচ অস্কার ব্রুজেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল দলের দায়িত্বে। ২৬ সদস্যের দলে নেই বড় চমক। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান এলিটা কিংসলে সহ টিমে আছে বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার। তবে ফিফা এফসির ছাড়পত্র না পাওয়ায় এলিটার খেলা নিয়ে এখনো সংশয় আছে। কোচিং স্টাফ সহ আমি দায়িত্ব নিয়েছি। বৃহস্পতিবার থেকেই অনুশীলন শুরু করব। কিংস হলকে না পেলে নম্বর 9-এ পজিশন একজন কমে যাবে। স্বল্প সময়ে ফেডারেশন যে সফলতা চায় তা অর্জনের সর্বাত্মক চেষ্টা করব। ৫ জাতির সাফের আসরে বড় স্বপ্ন দেখাচ্ছেন না কোচ। নিজেদের অবস্থান বুঝেই প্রতিপক্ষের বিপক্ষের লড়াইয়ের ছক কষছেন তিনি। দেখুন, আমি কোচ, জাদুকর নই। টুর্নামেন্টে র্যাঙ্কিং এর দ্বিতীয় সর্বনিম্ন দল আমরা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটি খেলি, তারপর ধাপে ধাপে এগোবো। জেতার জন্যই সবসময় মাঠে নামি, তাই টুর্নামেন্টে ফাইনাল খেলা অসম্ভব নয়। কয়েকদিনের নাটকীয় বৈঠকের পর ফুটবল ফেডারেশন জানিয়েছে আপাতত সাফের দায়িত্ব নিতেই সম্মত হয়েছেন স্প্যানিয়ার্ড ব্রুজেন। অস্কার ব্রুজেনের সাথে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য আমাদের এই আয়োজনটি করা হয়েছে। এর পরের দুটি যে আমাদের প্রোগ্রাম আছে, আমাদের যে আন্ডার 23 টুর্নামেন্ট আছে এবং শ্রীলঙ্কার যে আমাদের 4 নেশন টুর্নামেন্ট আছে, সেটির জন্য আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। সাফের জন্য 23 সদস্যের চূড়ান্ত দল নিয়ে ২৮ সেপ্টেম্বর মালদ্বীপ রওনা হবে বাংলাদেশ ফুটবল দল। নতুন কোচের দায়িত্ব নেয়ার দিন অব্যাহতি পাওয়া ব্রিটিশ কোচ জেমিডে ফিরছেন নিজ দেশে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাই পর্বের জর্ডানের পর এবার ইরানের কাছেও ৫-০ গোলে হারল বাংলাদেশ নারী ফুটবল দল। উজবেকিস্তানে বুনিয়াদ কদর স্টেডিয়ামে একপেশে ম্যাচে শুরু থেকেই আধিপত্য ধরে রাখে ইরান। ৪ মিনিটে ফ্রি কিক থেকে হেঁটে গোল করে ইরানকে লিড এনে দেন মেলিকা মোতেভালি। এর ১০ মিনিট পরে আরেকটি গোল করে ইরান। গোলনুশ খুশরাভির গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। ৩১ মিনিটে স্পট কিক থেকে অধিনায়ক বেহনাজের গোলে ব্যবধান গড়ায় ৩-০-তে। দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল করে ইরান। শেষ পর্যন্ত বাংলাদেশ একটি গোলও পরিশোধ করতে পারেনি। ৫-০ গোলে ম্যাচ হেরে যায় বাংলাদেশ। সিলেটে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের চেয়ে ১২২ রানে পিছিয়ে আছে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৬২ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। দিনের শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জুনিয়র টাইগার ক্যাপ্টেন আইজ মোল্লা। ২ ওপেনার প্রান্তিক নাবিল ও ইফতেকার হোসেন ভালো শুরু এনে দেন। নাবিল ২০ ও ইফতেকার ৩৭ রানে বিদায় নেবার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে টিম বাংলাদেশ।
মাঝে আইচ মোল্লা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। মাত্র 162 রানে গুটিয়ে গেছে জুনিয়র টাইগারদের ইনিংস। আফগান পেসার বেলাল সামি 5 উইকেট তুলে নেন। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি আফগানিস্তান। মাত্র 23 রানের মধ্যেই 2 উইকেট হারায় সফরকারীরা। দিন শেষে তাদের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 42 রান। ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং রাউন্ডে ভালো স্কোর করতে পারেনি দেশসেরা আর্চার রোমান সানা। রিকার্ভ ছেলেদের কোয়ালিফিকেশন রাউন্ডে 636 স্কোর করে 102 জন আর্চারের মধ্যে 46তম হয়েছেন রোমান। সবশেষ টোকিও অলিম্পিকে 662 স্কোর করে 64 জনের মধ্যে 17তম হয়েছিলেন এই আর্চার। কোয়ালিফিকেশনে খারাপ করায় এলিমিনেশন রাউন্ডে রোমান সানাকে খেলতে হবে তার চেয়ে তুলনামূলক কঠিন প্রতিপক্ষের সঙ্গে। এলিমিনেশন রাউন্ডে রোমানের প্রতিপক্ষ ইতালির ফেদেরিকো। রোমানকে ছাড়িয়ে 642 স্কোর করে বাংলাদেশের রামকৃষ্ণ সাহা হয়েছেন 27তম। প্রথম রাউন্ডে তিনি খেলবেন পর্তুগালের লুইস গনজালভেসের বিপক্ষে। 633 স্কোর করে 50তম হয়েছেন হাকিম আহমেদ রুবেল। আগের দিন করোনা পজিটিভ হওয়ায় মেয়েদের সেরা আর্চার দিয়া সিদ্দিকী মাঠে নামতে পারেননি। রিকার্ভ মেয়েদের ইভেন্টে বিউটি রায় 551 স্কোর করে 80 জনের মধ্যে 27তম হয়েছেন। বৃহস্পতিবার এলিমিনেশন রাউন্ডে খেলতে নামবেন রামকৃষ্ণ, রোমান সানা, হাকিম আহমেদ রুবেল এবং বিউটি রায়। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছি মূল সংবাদে নবনীতার কাছে। মিশু, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশে ফিরে প্রথমেই দেশের আর্থিক খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা সহ বেশ কিছু ব্যাংককে রাষ্ট্রায়ত্ত করেছিলেন আর্থিক খাতে শৃঙ্খলা আনতে। বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর আয়োজনে ব্যাংক পরিক্রমার বিশেষ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর ফজলে কবির। BIBM এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, ডক্টর আতিউর রহমান সহ অন্যরা। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লীল্যান্ড ইফাদ অটোস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। আফগানিস্তানের পূর্বাঞ্চলে তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের হামলায় 3 জন নিহত। হামলার সত্যতা নিশ্চিত করেছেন তালেবান কর্মকর্তা। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। এবারে GPH ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? GPH ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিশ্বে আবারও পর্যটনের চাকা ঘুরতে শুরু করেছে। বাংলাদেশও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন কেন্দ্রগুলো। পর্যটকদের আনাগোনা বেড়েছে, তাই ক্ষতি কাটিয়ে পর্যটন কেন্দ্রিক অর্থনীতির ব্যাপক সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। লালা নওশিন জানাচ্ছেন। মহামারীর মাঝে দীর্ঘদিন বন্ধ থাকায় প্রকৃতির অপরূপ সুধায় ভরে উঠেছে বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলো। এবার তা খুলে দেয়া পর্যটকদের পদচারণায় আবারও প্রাণ ফিরে পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এসব স্থান। প্রায় 1.5 বছর হয়ে গেল আসলে ঢাকা থেকে বের হয়নি। অনেকদিন ধরেই চিন্তা করছিলাম কোথায় যাব। খুবই সুন্দর এই পর্যটন কেন্দ্রগুলো, অবশ্যই সবার আসা উচিত। তুলনামূলক আজকে অনেক পর্যটন আসতেছে। আমরা এখানে ঘুরতে আসছি, অনেক ভালো লাগছে। বাংলাদেশে যে এত সুন্দর ভিউ আছে, এত সুন্দর পাহাড়ি এলাকা আছে, এটা এখানে না আসলে বুঝতে পারতাম না। পার্বত্য জেলাগুলোর পাশাপাশি হাওর অঞ্চলেও ভিড় করছেন পর্যটকরা। বাচ্চাদেরকে নিয়ে একটু কক্সবাজার, ঢাকা থেকে কক্সবাজার ঘুরতে এসেছি, এসে ফিলিংসটা বেশ ভালো লাগে। দীর্ঘদিন বাসায় আটকে থেকে ভালো লাগতো না, তাই আজকে এসে এখানে একটু মজা পাচ্ছি। সুযোগ সুবিধা ভালো, খাবার মানও ভালো, পরিবেশ ভালো, এখানে আনন্দটাও বেশি। করোনার কারণে অর্থনৈতিক ক্ষতির মুখে থাকা পর্যটন খাত খুলে দেয় অর্থনীতির পালে লেগেছে নতুন হাওয়া। আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় পর্যটন সংশ্লিষ্টদের। আমাদের যে পরিমাণ হোটেলের রুম রয়েছে তার অর্ধেক, মানে যদি 50টা রুম থাকে সেক্ষেত্রে আমরা 25 থেকে 30টা রুম পর্যটকদের সেল করি। তো আমরা চাচ্ছি এই সময় এই শিল্পে যারা আছেন, এই ব্যবসায় যারা আছেন, তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই অবস্থা যাতে আমরা খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারি।
তবে অর্থনৈতিকভাবে ব্যাপক সম্ভাবনার এই খাতকে আরও এগিয়ে নিতে সরকারের সহযোগিতা চান তারা। লাইলা নওশিন, চ্যানেল আই। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের হামলায় 2 তালেবান এবং 1 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির নানকারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরে ওই ঘটনা ঘটে। জালালাবাদে এর আগেও তালেবানদের লক্ষ্য করে একাধিক হামলা হয়েছে। অজ্ঞাত বন্দুকধারীরা রিকশায় করে একটি তল্লাশি চৌকিতে এসে হামলা চালায়। তালেবানের এক কর্মকর্তা এই হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হামলায় যারা নিহত হয়েছেন তারা সবাই বেসামরিক নাগরিক। গত কয়েক বছর ধরে নানকারহার প্রদেশে জঙ্গি গোষ্ঠী আইএসের আফগান শাখার প্রধান ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়ে আসছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। এবার মহাকাশে চলচ্চিত্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে রাশিয়া। চলচ্চিত্র নির্মাণে জড়িতদের এ নিয়ে প্রশিক্ষণও দিয়েছে দেশটি। মহাশূন্যে 12 দিন ভেসে থাকার এই কর্মশালায় চলচ্চিত্রের নায়িকাও অংশ নিয়েছেন। 3 মাসের বাছাই শেষে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার পর ছবির কুশলীদের নির্বাচন করা হয়েছে। মূলত মহাকাশচারীরাই এই চলচ্চিত্রে অভিনয় করলেও একাধিক ভূমিকায় কাজ করবেন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রীরা। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন 1-এর সাথে যৌথভাবে এই চলচ্চিত্র প্রযোজনা করছে ফেডারেল স্পেস এজেন্সি রকসমস। 5 অক্টোবর এই চলচ্চিত্রের বিশেষ মিশন শুরু হবে। এবারে অর্থনীতি সংবাদ। বিদেশে আর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে না চীন। জলবায়ু পরিবর্তন রোধে ধনী দেশগুলোর পদক্ষেপ নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের অধিবেশনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘোষণা দিয়েছেন। চীনের উদ্যোগে বিভিন্ন দেশে সড়ক, বন্দর ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় কাজ চলছে, কিন্তু জলবায়ু পরিবর্তন রোধে প্যারিস চুক্তি অনুযায়ী কার্বন নিঃসরণ কমাতে চীনের ওপর চাপ রয়েছে। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরীর বন্ধগেট থেকে সিটি হাট পর্যন্ত 2 লেন সড়কটি 4 লেনে উন্নীতকরণ কাজ শুরু হয়েছে। উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খারেজামান লিটন। 44 কোটি 92 লাখ টাকা ব্যয়ে বন্ধগেট থেকে সিটি হাট পর্যন্ত অযান্ত্রিক লেন সহ 4 লেন সড়ক এবং রোড ডিভাইডার নির্মাণ করা হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে কাউন্সিলর আনোয়ার হোসেন আনার এবং অন্যরাও ছিলেন। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। প্রকৃতি নির্ভরতা কমিয়ে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে বঙ্গবন্ধুর স্বপ্ন কৃষিভিত্তিক অর্থনীতির রূপান্তর বিশেষ সেমিনারে বক্তারা বলেছেন, তা না করা হলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। কৃষি পণ্যকে শিল্পায়নে রূপান্তরের উপরও গুরুত্ব দেন তারা। এবারে প্রকৃতি সংবাদ। গত 20 বছর ধরে বরিশালের আড়িয়াল খাঁ নদের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ও রহমতপুর ইউনিয়নের মাইলের পর মাইল এলাকা ভেঙে চলেছে। বিলীন হয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। ভাঙনের মুখে রয়েছে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, স্বাস্থ্যকেন্দ্র এবং হাট বাজার। ধামাকাশপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। একটি ট্যাবলেট সহ বেশ কয়েকটি ফোন বাজারে আনছে নোকিয়া।
6 অক্টোবর এগুলো উন্মোচন হতে পারে বলে জানা গেছে। এর সাথে নোকিয়া 650 মডেলের একটি 5G স্মার্টফোনও আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। G50 ফোনটিতে স্ন্যাপড্রাগন 485G চিপসেট থাকছে। 6.8 ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে থাকছে 4850 mAh এর ব্যাটারি। প্রধান ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর। এর সঙ্গে TWS ইয়ারফোনও দেওয়া হবে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে DSEX সূচক 16 পয়েন্ট কমে 7241 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 376টি কোম্পানি 2150 কোটি 68 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 240 কোটি 65 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 125টির, কমেছে 209টির। অপরিবর্তিত রয়েছে 42টি কোম্পানির শেয়ারের দাম। সময় হলো আবারও অশোক লেল্যান্ড ইরফাত অটোস বিরতির পর যখন ফিরছি তখন থাকছে চাঁপাইনবাবগঞ্জে নির্যাতনের শিকার গৃহবধূকে সম্পত্তি লিখে দেওয়ার নির্দেশ। এরপর স্বামীর চাকরি ফিরে পাওয়ায় ব্যবস্থা নিয়ে বিবেচনা। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। চাঁপাইনবাবগঞ্জের নির্যাতনের শিকার গৃহবধূ ইশরাত জাহানকে 1 মাসের মধ্যে সম্পত্তি লিখে দিতে তার স্বামী তরিকুল ইসলামকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এরপরই তার ফায়ার সার্ভিসের চাকরি ফিরে পেতে প্রয়োজনীয় আদেশ দেবেন বলেও জানিয়েছেন আদালত। সর্বোচ্চ আদালত বলেছেন, সংসার যাতে টিকে থাকে সেজন্য এই পদক্ষেপ নিয়েছেন তারা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। এটি মোকাবেলায় কার্বন নিঃসরণ কমানো, এলাকা ভিত্তিক বৃক্ষরোপণ সহ বিশ্বের সব দেশের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। 26তম বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর আয়োজনে ওয়েবিনারে বেশ কিছু সুপারিশ তুলে ধরেছেন বক্তারা। জলবায়ু সংকট থেকে বিশ্বকে রক্ষায় জোরালো পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলগুলোর রক্ষায় ধনী দেশগুলোকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়ার উপর গুরুত্ব দিতে বলেন বক্তারা। CGS এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় ওয়েবিনারে অংশ নেন বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন, স্থপতি মোবাশ্বের হোসেন, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্যরা। নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে 26তম বিশ্ব জলবায়ু সম্মেলন হতে যাচ্ছে। সংবাদে আবারও অশোক লেল্যান্ড ইরফাত অটোস বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে এবার ইউরোপেও রবার্ট লেভানডস্কির শ্রেষ্ঠত্বের খেতাব। গত মৌসুমে সবচেয়ে বেশি গোলের স্বীকৃতিতে গোল্ডেন বুট জয়।